শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংবিধানে পিআর পদ্ধতি নেই, তাই এই পদ্ধতিতে নির্বাচনের সুযোগও নেই, পরিষ্কার জানিয়ে দিলেন সিইসি। সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মির্জা ফখরুল বলেছেন, সব সংকটের সমাধান নির্বাচিত সরকার। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর আচরণে সন্তোষ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, সবার মনোভাব এখন পর্যন্ত সহযোগিতাপূর্ণ। এদিকে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আজ শেষ দিনে আপিল করেছেন অনেকে। প্রচার বন্ধ থাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের কৌশল নিয়েছে প্রার্থীরা। পাবনার পদ্মা তীরের ৬ চরাঞ্চলে বেহাল সড়কের কারণে ব্যাহত হচ্ছে চরাঞ্চল এবং কৃষিপণ্য বিপণন। পাবনা সদরের সঙ্গে ওই এলাকার যোগাযোগের একমাত্র মাটির রাস্তাটি খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় চলাচল। এছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই, আর নির্বাচন কমিশনও সংবিধানের বাইরে গিয়ে ভোট করবে না, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সব সংকটের সমাধান দিতে পারে নির্বাচিত সরকার। বিস্তারিত হাসনান তানভীরের রিপোর্টে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। কক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। আমরা পিআর পদ্ধতির কোনো মতে মেনে নেব না। পিআর পদ্ধতি তো আমরা ইউজ না করে দিই। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া দলগুলোর মাঝে যখন বিভেদ চলছে, ঠিক তখন এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন প্রধান নির্বাচন কমিশনার। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। সকালে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীতে বিএডিসির একটি হিমাগার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে কোনো বাধাই আর কাজে আসবে না। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। অন্যদিকে সংকট সমাধানের পথ নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের। ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করতে চাইলে গণতান্ত্রিক নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর আচরণে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য। সকালে টিএসসিতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সবার মনোভাব সহযোগিতাপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক প্রচার বন্ধ থাকায় বেশিরভাগ প্রার্থীর সময় কাটছে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়। মাহমুদ কমলের রিপোর্ট। 25শে আগস্ট পর্যন্ত বন্ধ ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার। আলোচিত বেশিরভাগ প্রার্থীরই তাই দিনের বড় একটা সময় কাটছে গণমাধ্যমে অনুষ্ঠান কিংবা সাক্ষাৎকারে ব্যস্ত থেকে। অনেকে মেটাচ্ছেন শিক্ষার্থীদের ছবি তোলার আবদারও। ভোট চাওয়া নিষেধ থাকায় বিভিন্ন প্যানেল প্রার্থীরা নিয়েছেন ভিন্ন কৌশল। ঢাবি ক্যাম্পাস কিংবা হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে করছেন কুশল বিনিময়। ছাত্রদল তাদের প্যানেল নিয়ে দুপুর 2টার দিকে যায় অমর একুশে হলে, নেয় শিক্ষার্থীদের খোঁজও। বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। আমাদের বন্ধুপ্রতিম অথবা প্রতিপক্ষরা
তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মেধার চর্চা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি। অ্যানোনিমাস ভোট আইডি দিয়ে আমার বিরুদ্ধে আপনি এগেনস্টে পোস্ট দিবেন, আবার আমি যখন তার এগেনস্টে হচ্ছে যে পোস্ট দিচ্ছি, সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছি, আমার পোস্টটাকে আপনি ডিরেক্ট ডিলিট করে দিচ্ছেন। ভাই, এভাবে তো নির্বাচনী পরিবেশ হয় না ভাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যারা এই আইডিগুলোর অ্যাডমিন আছে, মডারেটর আছে, তাদেরকে আবার ডেকে আনেন। ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন, তাহলে আইডিগুলোকে এই পেজগুলোকে আপনারা ভ্যানিশ করে দেন। এদিকে সকালে টিএসসিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ঢাবি উপাচার্য জানান, এখনো পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক, সবার মনোভাব সহযোগিতাপূর্ণ, এর অন্যথা হলে জনসম্মুখে জানিয়ে দেওয়া হবে। আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করার। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। এদিকে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আজ শেষ দিনে আপিল করেছেন অন্তত 34 জন প্রার্থী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। দুপুর 2টার দিকে একটি বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগামীকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিভিন্ন খাতে 4 থেকে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এই দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় দুজনেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে আজ বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতারা। আগামীকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাবনার কৃষি প্রধান পদ্মা তীরবর্তী 6টি চরাঞ্চলের কৃষি পণ্য বিপণন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিশ্রার রিপোর্ট। কৃষকের নিরলস পরিশ্রমে বদলে গেছে পদ্মার তীরবর্তী চর ভবানীপুর, ভগীরথপুর, রতনপুর, জয়নপুর, বোয়ালগাড়ি সহ আশেপাশের 6 গ্রামের চরাঞ্চলের চিত্র। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিকে সবুজের সমারোহ, অথচ এসব ফসল বিপণনের জন্য রয়েছে খানা খন্দে ভরা কর্দমাক্ত একটি মাটির রাস্তা, যেখানে বৃষ্টি হলেই বন্ধ থাকে সব ধরনের যোগাযোগ। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের খানা খন্দে ভরা এই এবড়ো থেবড়ো প্রায় 3 কিলোমিটার মেঠোপথ ধরেই যেতে হয় পদ্মা তীরবর্তী কৃষিপ্রধান এসব গ্রামে। যে সড়কটির অবস্থা এতটাই বেহাল যে মাঠ থেকে তোলা ফসল পরিবহন অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। ফলে পদ্মা নদীপথে নৌকা বা শ্রমিক দিয়ে মাথায় করে পণ্য পরিবহনে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না, এদের এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে। এখন আনতেছে 50 টাকা ঢাকি, আর তখন যদি কেদো হয়ে যায় 200 টাকা তো পাওয়া যায় না গাড়ি, কারণ গাড়ি তো যেতেই পারে না, রোড এত খারাপ। রাস্তা খারাপের কারণে বাজারে আসতে লেট হয়, তার কারণে ব্যাপারী আগেই কাঁচামাল কিনে ফেলা দেয়। কেবল ফসলই নয়, চলাচলের অযোগ্য এ পথে মুমূর্ষু রোগী পরিবহন, যানবাহন ও পথচারী চলাচলও চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনাও। বৃষ্টি বেশি হলে পরে গাড়ি বন্ধ করতে হওয়া লাগে, গাড়ি উল্টায় যায়, এরপরে গাড়ি ভাঙে যায়, অনেক রকমের সমস্যা হয়। এই রোডে কাদা বালির জন্য বাবার বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে আসা লাগে গাড়ি গেলি বা তোলার জন্য। এতে বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না, চরম সমস্যার মধ্যে আমরা। সময় মতন মাল জাল কাঁচা মালটা ঠিক মতন নিয়ে আসতে পারতেছে না, বুঝছেন, রাস্তায় বিশাল কাদো। স্থানীয়দের দাবি দুর্গম এ পথের কারণে কমেছে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও। আর এই এলাকায় যারা শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী শুধু একটা ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে এই রাস্তার বেহাল দশা। আমার কৃষক ভাইরা মানে ঠিক মতন বাজার পায় না, পরিবহন ব্যবস্থা খারাপের জন্য ন্যায্য মূল্য পায় না। বিএডিসির পানাশী প্রকল্পের এই সড়কটি পাকাকরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। যেখানে আমার 3 কিলো রাস্তা হলেই এখানে আমি সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো। তো এই রাস্তাটার যে আমি তালিকা, এটা আমি ডিপির মধ্যে করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন হয়, অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয়।
চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসলের বিপণন ও আর্থসামাজিক উন্নয়নে দ্রুত এ সড়কটি পাকাকরণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে এগোতে হবে। খুব কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণতন্ত্রে তর্ক বিতর্ক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে দেশে পরিবর্তন সম্ভব। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেন, ক্ষমতাসীনরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান সহ অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এমনটি বলেন। জি.এম. কাদের বলেন, বিগত সরকারের আমলে জাতীয় পার্টির ওপরে অত্যাচার করা হয়েছে। সে সময় যেসব ষড়যন্ত্র হয়েছে, একই ষড়যন্ত্র এখনো চলছে। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ সরকারে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, দেশ চালাতে ব্যর্থ ইউনূস সরকার। বিগত সরকারের আমলে জাতীয় পার্টির অত্যাচার করা হয়েছিল, বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলি গতবার সরকার করেছে, এই একই ষড়যন্ত্র এখন ভাবে চলছে। একটা হলো মামলা দেওয়া, মিথ্যা মামলা, সবাই জানে, সকলেই বলছেন মিথ্যা মামলা, তারপরে দেওয়াই চলছেই আর চলছেই। এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয়, আমাদের অনেক নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আপনারা যদি একই কাজ করেন তাহলে পরিবর্তন কি দেখলাম আমরা? আপনারা যদি তাকে ফেসিবাদকে যদি বলে থাকেন যে এলা হলো ফেসিবাদ, এবং আপনারা কি হয়েছেন নব্য ফেসিবাদ। রপ্তানি নির্ভর অর্থনীতি বাড়াতে চাইলে বন্দর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ডেল স্টার মিলনায়তনে ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ শীর্ষক আলোচনার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশই বেসরকারীকরণের মধ্য দিয়ে এ ধরনের সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেন আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ট্রাম্প ট্যারিফ পরবর্তী আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। 20% ট্যারিফ চুক্তির মধ্য দিয়ে দেশটির সঙ্গে একটি উইন উইন ডিল করা গেছে বলে দাবি করেন তিনি। আমরা যদি চিরাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না। ভিয়েতনামের অলমোস্ট মানে 2-3টা পোর্ট ছাড়া সবগুলো পোর্টই প্রাইভেট অপারেটর চালাচ্ছে, অনেকগুলো চালাচ্ছে ফরেন অপারেটরগুলো। আমরা এই জায়গায় এখনো একটা মানে এইগুলো হলেই দেখলাম যে এই সভারেন্টি গেল বলে কিছু ইয়েরা হচ্ছে। কারণ আপনার তো চিন্তাই হচ্ছে দেশকে আপনি বনসাই করে রাখবেন। নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে তেল, ডাল এবং চিনি বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। 2 সপ্তাহ আগে শুরু হওয়া মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কেনা যাচ্ছে পণ্য। সারা দেশে বর্তমানে 50 লাখেরও বেশি মানুষের কাছে টিসিবির কার্ড আছে, যারা সংস্থাটি নির্ধারিত জায়গা থেকে বিভিন্ন সময় ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারেন। যাদের এই কার্ড নেই তারাও যাতে কম মূল্যে পণ্য কিনতে পারেন, সেজন্য চলতি মাসের শুরুতে ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করেছে টিসিবি। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন রাজধানীর 50টিরও বেশি জায়গায় ট্রাক থেকে এসব পণ্য কেনা যাচ্ছে। 2 সপ্তাহ আগে শুরু হয় বিক্রয় কার্যক্রম, এই দফায় চলবে আরও অন্তত 15 দিন। সপ্তাহে 6 দিন দিবে, হুড়োহুড়ি করার দরকার নেই, ধস্তাধস্তি দরকার নেই। আজকে যারা না পাবে দুঃখের কিছু নেই, আবার কালকে দেওয়া হবে। যেহেতু প্রতিদিন দিচ্ছে, হ্যাঁ সবাই ঠিক মতোই পাচ্ছে। কার্যক্রম চালায় যাওয়া উচিত, কারণ আমাদের গরিব মানুষ, আমরা দোকানে যাই কিনতে পারি না। 1 কেজি ডাল কিনতে গেলে 180 টাকা লাগে। তাহলে ওই সব মহিলাদের জন্য পাওয়া যায় না, 3 বার করে নেয়। আজকে নিয়মটা খুব ভালো। তারপর ঘন্টা খারাপ থাকি মাল দেয় না, কিন্তু আজকে পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর।
একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারছেন। প্রতি লিটার তেলের দাম 115 টাকা, প্রতি কেজি মসুর ডাল 70 ও চিনি 80 টাকায় বিক্রি করছে সংস্থাটি। ডাল, চিনি, তেল যেমন বাজার থেকে একটু কম পাই, এখান থেকে আসা নেই। 115 টাকা পাইতেছি 1 লিটার তেল, আর কাউরান বাজার 190 টাকা। এর মধ্যে অনেক মানুষ, কিন্তু 2-3 বার করে তুলে। ম্যাক্সিমাম হাতে 2 ব্যাগ 3 ব্যাগ নিয়ে রিক্সা যাচ্ছে। তা আমি বললাম আপনার হাতে 2 ব্যাগ কেন? বললো যে আমার প্রতিবেশীটাও আমি নিয়ে যাইতেছি। প্রতিদিন একটি ট্রাক থেকে সর্বোচ্চ 500 জন পণ্য কিনতে পারছেন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া মারা গেছে। 33 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। সকাল 8টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। মাইলস্টোনের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানানো হয়, উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় গত মাসের 21শে জুলাই বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় তাসনিয়া। তার শরীরের 37% দগ্ধ হয়েছিল। ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গরকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গরকে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের পরিচালক। শুক্রবার ট্রাম্প এক ঘোষণার গড়ের প্রতি তার আস্থার কথা জানিয়ে বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য তার এমন একজনকে প্রয়োজন যাকে এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোপুরি বিশ্বাস করা যায়। যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউ ইয়র্কের একটি মহাসড়কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বাফেলো শহর থেকে প্রায় 48 কিলোমিটার পূর্বে পেমব্রোক শহরের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় পড়া বাসটি যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস থেকে নিউ ইয়র্ক সিটিতে ফিরছিল। পথে নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার শিকার বেশিরভাগ যাত্রী ভারত, চীন এবং ফিলিপাইনের পর্যটক। নিউ ইয়র্কের গভর্নর, স্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনার শিকার পর্যটকদের উদ্ধার এবং সহায়তার কাজ করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসায় সহায়ক হেলিকপ্টার পাঠানো হয়। বাসটিতে 52 জন আরোহী ছিলেন। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখলেও বাস্তবতার নিরিখে আপাতত তা সম্ভব না বলেই মনে করেন বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য দল ঘোষণার ব্যাখ্যায় এই কথা বলেন তিনি। অ্যাটাচমেন্ট থেকে কথা না বলে আসলে লজিক্যালি কথা বলা উচিত। আমি ডেফিনেটলি আশাবাদী, বাট মাঠে কেউ কাউকে ছেড়ে দিবে না। আপনাকে সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে আপনার মেধা, সক্ষমতা, সেটা ট্রান্সফরমেশন মাঠে দেখাতেই হবে। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংবিধানে পিআর পদ্ধতি নেই, তাই এই পদ্ধতিতে নির্বাচনের সুযোগও নেই। সিইসি সব সংকটের সমাধান নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর আচরণে সন্তোষ উপাচার্যের। মনোনয়ন ফিরে পেতে শেষ দিনে অনেকের আপিল, প্রচার বন্ধ থাকায় ভোটারদের সঙ্গে প্রার্থীদের কুশল বিনিময়। পাবনা পদ্মা তীরের 6 চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল। মাটির রাস্তায় গর্ত আর কাদা, ব্যাহত হচ্ছে চলাচল এবং কৃষিপণ্য পরিবহন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।